আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আপনারা আমাকে অনেকে অনেক কথা বলতেছেন। আমি বলি কি এই গল্পের আসল লেখক কে, নাম কি, সেটা আমি আপনাদের সামনে আমার লাস্ট পার্টে তুলে ধরেছি। আশা করি সবাই দেখে আসবেন। তো গল্প শুরু করা যাক। রিয়ার বাবার এই কথাগুলো শুনে রিয়া তো কান্না করে দিল। সুমি রিয়ার দিকে এগিয়ে এসে বলল, বোন তুই তো এমন ছিলি না, আজকে কেন এমন হলে? প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছস। বুঝতে পারছি যে এই ছেলে মুখ বুঝে তোর অত্যাচার সহ্য করতে পারে। আমি নিঃসন্দেহে বলতে পারি সেই ছেলে খুব ভালো। একটা মেয়ের বিয়ে হয় একবার, আর যখন প্রথম বিয়ে ভেঙে যায় তখন মেয়েটার উপর একটা কলঙ্কের দাগ লেগে যায়। দ্বিতীয়বার বিয়ে দিতে গেলে দেখা যায় অনেক মানুষ বলে এই মেয়ের হয়তো দোষ আছে। যদি দোষ না থাকতো তাহলে কি আর প্রথম বিয়ে ভেঙে যেত? আর লাদেনের বোনের কথা শুনে আমরা এখানে আসছি। ওর বোন সবকিছু বলছে আমাদের। আচ্ছা, তোর ভিতরে কি এইটুকু বুদ্ধি নাই যে ছেলে তাকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনতে পারে? সেই ছেলেকে তুই লাথি মেরে বাঘের মুখে ফেলে দিলি। সি 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 রিয়া সি, তোরে দিয়ে আমরা এটা আশা করি নাই। আমরা এখানে আর কিছু বলার নাই, এখন যা বলবে বাবা। এই কথা বলে সুমি আপু একটু সরে গেল। রিয়ার বাবা বলল, তাড়াতাড়ি কাগজে সাইন করে দে, আমাদের কাছে সময় নাই, এখন আবার আমাদের বাসায় যেতে হবে। তুই তো টাকার নেশায় পড়ে অন্ধ হয়ে গেছস, আজ থেকে তোর টাকা আমাদের লাগবে না, তোর টাকা পয়সা তুই রাখ। রিয়া ওর বাবার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, বাবা আমার সাথে এমনটা করবেন না প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে। রিয়ার বাবা দূরে গিয়ে বলল, তুই আমার পা ছুঁয়ে দেখতে পারবি না, আর তোর কাগজে সাইন করার দরকার নাই। যদি কোনোদিন আমার বাড়িতে যাস তো আমার মরা মুখ দেখবি। আর যদি বলিস না আমার বাবা মা আছে, আমাকে আমার বাবা মায়ের কাছে যেতে হবে, তাহলে আমাদের মন মতো জামাই নিয়ে বাসায় যাবি, এর আগে না। এই কথা বলে উনি হেঁটে হেঁটে গাড়ির কাছে চলে গেলেন। আপু এতক্ষণ দাঁড়িয়ে রিয়াকে দেখছিল। রিয়ার বাবা যেতে আপু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তোরা চাকরি করতে কে বলেছে? আজকে যদি এই চাকরি না করতি তাহলে এই মেয়ে তোরে এইভাবে অপমান করতে পারতো। আমি সবকিছু দেখে বোকা হয়ে আপুকে বললাম, আপু তুই এসব কিভাবে জানিস? আপু আমাকে ছেড়ে রাধিকার দিকে তাকিয়ে বলল, আজকে ও যদি আমাকে না বলতো তাহলে তো আমরা কিছু জানতে পারতাম না। এই শরীর শুকিয়ে কি হয়েছে ভাই, আমাদের টাকার দরকার নেই, তোরে একবার হারিয়ে ফেললে আমরা আর কোথায় পাবো বলো? আম্মু তো এসব শুনে খুব কান্না করছে, বলছে তোরা যেন নিয়ে আসি। আমি বললাম, তুই এসব কথা আম্মুকে বলতে গেলি কেন? আপু বললো, আমি বলি নাই, আম্মু সব শুনে নিয়েছে। আমি বললাম, বাবা কি এখনো আমার উপর রাগ করে আছো? আপুকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম, কি যে বলেন বাবা আপনি, আপনি আমার বাবা, আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি? বাবা বললো, বাবারে জানি আমার ভুল হয়ে গিয়েছে, এরপরেও আমাকে পারলে মাফ করে দিস। আমি বললাম, বাবা এভাবে বলবেন না, কপালে যা ছিল তাই হয়েছে। বাবাকে আমাকে ছেড়ে দিয়ে বললো, অনেক চাকরি করা হয়েছে, আর চাকরি করতে হবে না, এখন আমাদের সাথে চল। আমি মাথা নিচু করে বললাম, বাবা চাকরি ছেড়ে যাওয়া যাবে না। আপু রেগে আমার দিকে তাকিয়ে বললো, কোনটাকে তুই চাকরি বলিস রে? যে চাকরির জন্য তুই সব সময় অপমানিত হস, এটা কি চাকরি হলো? এমন চাকরির দরকার নাই, তুই বসে থাকিস, আমি তোর চাকরি অনুযায়ী যত টাকা পাস আমি দিব, তাও তোরে আমি চাকরি করতে দিব না। আমি বললাম, আমার লক্ষ্মী বোন এভাবে বলতে নেই, এতদিন যেহেতু সহ্য করেছি এখন পারবো না কেন বলো? দেখো সামনে তোর বিয়ে, এজন্য আমি চাই আমার টাকা দিয়ে তোরে কিছু একটা গিফট করতে। আপু আপু বলল, ভাই এমন গিফটের আমার দরকার নাই। আপুর কথা শুনে সুমি আপু আমার দিকে এগিয়ে আসলো, এসে বলল, রিয়া আমার বোন, ওকে আমি ভালো করে চিনি, ও তোমাকে ডিভোর্স দেবে এটা জানতাম, কিন্তু তোমার উপর যে এই সামান্য বিষয়ের জন্য এভাবে অত্যাচার করবে এটা জানতাম না। ওর পক্ষে থেকে আমি তোমার কাছে মাপ চাইছি। আমি বললাম, আপনি আমার বড় বোনের মতো, আর আমি রিয়া নামের কাউকে চিনি না, ও কথা আমি শুনতেও চাই না। তবে আপু সত্যি আপনারা খুব ভালো মানুষ। সুমি বলল, ভালো মানুষ যদি হতাম তাহলে আজকে ফ্যামিলির কেউ তোমার সাথে এমন ব্যবহার করতো না। আমি বললাম, বাদ দেন আপু, আমি কিছু মনে করি নাই, হয়তো আমার কাজের ভুল হয় এজন্য এমন করে। সুমি বলল, আমি যদি প্রেম করে বিয়ে না করতাম তাহলে কিন্তু তোমাকেই বিয়ে করতাম। আমি বললাম, তাই নাকি আপু, কিন্তু আপনার বেবি কোথায়? আপু বলল, আরে ওরে তোমার ভাই কাছে রেখে আছে, তোমার বোন যখন আমাকে তোমার বিষয়ে বলছে তখন আর বসে থাকতে পারি নাই। তবে আজ থেকে আমার আর কোনো ছোট বোন নাই, ওর সাথে সম্পর্ক এখানে শেষ করে দিলাম, ওর জন্য এখানে আসা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আর এখানে চাকরি করার কোনো দরকার নাই, বাড়িতে চলে যাও, দেশে কি চাকরির অভাব আছে? হ্যাঁ। আমি বললাম, ধন্যবাদ আপু বলার জন্য। এই কথা বলে সুমি আপু গাড়ির কাছে চলে গেল। যাওয়ার আগে রিয়াকে শুধু বলে গেল, এখন হয়তো তোর সাথে ভালো কিছু হচ্ছে, কিন্তু এমন এক সময় আসবে যখন কান্না করেও নিজের ভুল ভাঙতে পারবি না। আজকে তুই বাবার মনে কষ্ট দিলি, ওনার চোখে আমি কখনো পানি দেখি নাই, আজকে তোর জন্য শুধু উনি এখানে আছে, কখনোই আমাদের সামনে যাবি না। আর যদি যেতে হয় বাবা যা বললো তাই করবি, কিভাবে কি করবি সেটা জানি না, তবে বাবার কথা রাখিস। এই পর্যন্ত বলে সুমি আপু গাড়ির ভিতরে ঢুকে গেল। এবার আমার আব্বু আমার হাত ধরে বললো, লাদেন চল তো। আমি বললাম, দেখো আপু। আপু আমাকে ধমক দিয়ে বললো, তোরে আমরা বলছি যেতে, এখানে তোর চাকরি করা দরকার নেই। আমি বললাম, আপু এখানে ঘুরতে আছি, কয়েকটা দিন একটু ঘোরাঘুরি করি না হয়? আপু বললো, পাগলামি করিস না ভাই, আমার সাথে চল। আমি বললাম, ঠিক আছে যাবো, যা, আর চাকরি করব না, তবে এখনো ভালো করে সুন্দরবন দেখা হয় নাই, একটু ঘুরে দেখি পরে একেবারে যাব।
তুই থাক, বাবা চলে যাক, নইলে ওরা সবাই যাক, আমরা সবাই মিলে এখানে কয়েকদিন থাকি। বাবা আমার সামনে এসে বলল, বাড়িতে অনেক কাজ আছে বাবা, থাকা যাবে না। তোর বোন যদি থাকতে চায় তো থাকতে পারে, 2-3 দিন ঘুরে চলে আসবি। আপু বলল, না না বাবা, আমিও চলে যাব, আমার আবার মেসে যেতে হবে, অনেক দিন হলো এখানে আসছি বাবা। বাবা বলল, ঠিক আছে তাহলে গেলাম আমি। আর লাদেন, তুই 3 দিন ঘুরে বাড়ি চলে আসবি। আর তোর বাবা কি টাকা পয়সা কম আছে রে? এই মেয়ের কি এমন আছে যে আমাদের সাথে তুলনা করে? ঢাকায় হয়তো একটা কোম্পানি আছে, আর কি আছে? আমাদের যে সম্পত্তিগুলো আছে ওদের তো মনে হয় এক কোনাও নাই। তুই চলে আয়, জীবনভর তো চাকরি না করলেও চলবে, তুই বাসায় আয়। আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, আমি কাল পরশু চলে আসবো। বাবা বিদায় দিয়ে জানিয়ে গাড়ির কাছে চলে গেল। রিয়া শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আপু রিয়ার সামনে গিয়ে বলল, তোর মতো মেয়েকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আজকে আমার ভাইয়ের জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে তোরে আমি বুঝিয়ে দিতাম যে অপমান কি জিনিস। ও তো ভালো মানুষ বলে তোরে কিছু করে নাই, নইলে ওর গালে তুই থাপ্পড় দিতে আমি তোর 12টা বাজিয়ে দিতাম না। এখন যদি সাহস থাকে তো আমার সামনে মেরে দেখা, দেখ আমি তোর কি অবস্থা করি। মন চাইছে তোরে কি করতে জানিস? এখানে এত মানুষ আছে বলে কিছু করতে পারছি না, নইলে আমার ভাইকে অত্যাচার করতে তুই তোর চুল ছিঁড়ে টাকলা করে দিতাম না। আমি তাড়াতাড়ি আপুর কাছে গিয়ে বললাম, আপু চলতো, আর বাদ দে, তুই কাকে কি বলিস? যার সম্মান বলতে কোনো শব্দ নেই, তাকে কিছু বলে কি হবে? প্লিজ আপু বাদ দে না। আপু আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললো, তুই মানুষের জন্য আর কত কি করবি বল, জানিস না মানুষের উপকার করতে নেই। আপুকে টেনে গাড়ির কাছে নিয়ে গেলাম। আপু আমার পকেট থেকে মানে ব্যাগ বের করে কিছু টাকা দিয়ে বললো, তাড়াতাড়ি ফিরে আসবি, আর সাবধানে, এই মেয়ের পাল্লায় পড়বি না। আমি বললাম, ঠিক আছে আপু। আর তোর বিয়ের বিষয়ে তো কিছু বললি না? আপু বললো, এখনো কথা চলছে, তবে খুব তাড়াতাড়ি বাবা সবকিছু ঠিকঠাক করবেন, তুই চলে আয়, পরে দেখা যাবে। আমি আপুকে বললাম, বলছি তুই থাক, পরে 2 ভাই বোন মিলে একসাথে যাবো নে। আপু বললো, না রে ভাই, এখন থাকা যাবে না, ভার্সিটি খোলা হয়ে গেছে, এজন্য যেতে হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যা। আপুর গাড়ির ভিতরে বসতে রিয়ার বাবা আমাকে ডাক দিয়ে বললো, বাবা এইদিকে শোনো। আমি বললাম, জি আঙ্কেল বলেন। রিয়ার বাবা বললো, আজকে তোমার কারণে আমরা এখানে আসছি, আমার মেয়ে যে তোমার সাথে এমন কিছু করবে আমরা জানতাম না। আমি ওর হয়ে আমি বললাম, বাদ দেন তো আঙ্কেল, এসব শুনতে আমার ভালো লাগছে না। আঙ্কেল বললো, আর একটা কথা, আমাদের বাড়িতে কিন্তু এখান থেকে যেতে হবে। এখন আমার জামাই হও না বলে কি হয়েছে, যাবে কিন্তু। আমি হাসি দিয়ে বললাম, ঠিক আছে আঙ্কেল, যাবো যান। দেখতে দেখতে গাড়ি নিয়ে আপুরা চলে গেল। আমি হল রুমের দিকে যেতে লাগলাম। সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, আর রিয়া নিচে বসে চুপচাপ কান্না করছে। আজকে ওর কান্নার দিকে আমার হাসি পাচ্ছে। আমি জানতাম না যে রিয়ার পরিবার থেকে আমি এতটা সাপোর্ট পাবো। রিয়ার বাবা যদি এক কথায় মানুষ হয়ে থাকেন তাহলে উনি খুব ভালো মানুষ। আজকে উনি শুধু আমার কথা শুনে এখানে এসেছেন, আর রিয়াকে বলছে তেজবত করে দিবে। কতটা ভালো হলে একজন মানুষ এই কথা বলতে পারে। আমি রাধিকার সামনে গিয়ে বললাম, চল এখন রুমে যাই। রাধিকা আমার হাত ধরে বলল, সত্যি তুই চলে যাবি লাদেন? আমি বললাম, দেখলি না সবাই আমাদের জন্য এসেছিল, এখানে থেকে বা আর কত অপমানিত হবো, এর থেকে বরং চলে যাই। রাধিকা বলল, এমনটা করিস না, তুই এই চাকরি ছেড়ে অন্য চাকরি করবি। আমি বললাম, না রে, আর চাকরি করবো না, আগে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই বছর একটু ঘোরাফেরা করব, তারপর কোনো একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসার করব, আর বাবার সাথে মাঠে কাজ করব। রাধিকা বলল, কিন্তু তোর যে শর্ত দিল? আমি বললাম, আগে নিজের জীবন পরে অন্য কিছু, এসব অত্যাচার থেকে যদি আমি জেলেও থাকি তাও ভালো থাকবো। এখন আর এসব বিষয় নিয়ে আমার ভালো লাগে না, একদম বোরিং হয়ে গিয়েছি। রাধিকা বলল, হ্যাঁ তুই বললে কি যেতে পারবি? আমি বললাম, বাদ দে তো রাধিকা, এসব শুনতে আমার ভালো লাগছে না, চল এখান থেকে। হঠাৎ করে ভাবি আমার সামনে এসে বললো, লাদেন দাঁড়াও, তোমার সাথে রিয়া কিছু কথা বলতে চাই। আমি বললাম, বলেন। আমি পারবো না, আমার সময় নাই। আর এটাও বলবেন আমি আজ থেকে এই চাকরি ছেড়ে দিলাম, যদি আমার কিছু করতে পারে তো করতে বলবেন, হয়তো জেলে দিবে আমাকে, কিন্তু আমার বাবা আমাকে বের করে নিবে, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। এবার রিয়া দাঁড়িয়ে বললো, সবাই এখন এখান থেকে যাও প্লিজ, আমি একটু একা ওর সাথে কথা বলতে চাই। রিয়ার কথা শুনে সবাই বের হতে লাগলো। আমি রাধিকার হাতে ধরে বললাম, কিরে তুই কোথায় যাস? তুই থাক এখানে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই থাকতে পারিস। রাধিকা আমার কথা শুনে দাঁড়িয়ে গেল। সবাই চলে গেল। রিয়া রাধিকাকে দেখে বললো, রাধিকা তুমি প্লিজ। আমি রাধিকার হাত ধরে বললাম, ও এখানে থাকবে, আপনার যদি কিছু বলতে হয় বলতে পারেন। আর আজ থেকে আমি আপনাকে চিনি না, আপনার চাকরি ছাড়লাম মানে আপনি এখান থেকে আমার অপরিচিত। রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে কিছু বলছে না। এজন্য আমি বললাম, যদি কিছু বলা থাকে তো বলতে পারেন, নইলে আমাকে যেতে দেন। রিয়া বললো, লাদেন আর একটা কথা রাখবে? আমি বললাম, বলেন শুনে, যদি রাখার মতো হয়তো রাখবো। রিয়া বললো, চাকরিটা ছেড়ে দিও না প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি। আমি বললাম, আমি বলছি না আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, আর আপনার কাছে তো কাগজ আছে, আমাকে জেলে ঢোকাতে পারবেন। আমি মনে করি আপনি তাই করেন, যেখানে আমার ফ্যামিলি থেকে না করে গিয়েছে সেখানে আমি কখনো চাকরি করব না। আর কিসে চাকরি করব? যারা আপন বোনে বলে এই মেয়ে থেকে দূরে থাকবে, ঘৃণা লাগে এখন আমার এসব শুনতে। এবার আমার হাত চেপে ধরে বললো, প্লিজ এমনটা করবেন না। আমি বললাম, দেখেন আপনি আমার হাত ছাড়েন, আর আমি বলছি তো আপনার চাকরি করব না। আমার মতো ছেলে চাকরি না করলে তেমন কিছু হবে না, আমার মতো কত ছেলে আছে যা চাকরি খুঁজে কিন্তু পাচ্ছে না। এবার
আমাকে অবাক করে দিয়ে আমার পা জড়িয়ে ধরে বলল, আমার বাবা বোন সবাই আমার দিক থেকে মুখ ফুরিয়ে নিয়েছে, বাঁচার মতো কোনো রাস্তা নাই, সবাই ছেড়ে চলে গেছে। এখন যদি তুমিও চলে যাও তাহলে আমার বেঁচে থাকার মতো কোনো অপশন থাকবে না, প্লিজ এমনটা করো না। আমি বললাম আমার পা ছাড়েন বলছি। রিয়া বলল, তার আগে বলো তুমি চাকরি ছাড়বে না। আমি বললাম আগে আমার পা ছাড়েন বলছি। রিয়া বলল, আমি ছাড়বো না। এবার আমি ধমক দিয়ে বললাম, তুই আমার পা ছাড়বি নাকি তোরে লাথি মেরে দূরে ফেলে দিব। কেন রে, তোর এত অহংকার কোথায় গেল? এত বেশি অহংকার করতে নেই, দেখলি তো আজকে নিজের বাবা যারা তেজপুত্র করতে চায় সে মেয়ে আবার ভালো হয়ে যায় কিভাবে রে? আমার তো মনে হয় না যে তুই ভালো মেয়ে। ভালো হলে কি তোর বাবা তোর তেজপুত্র করে দিত? মনে হয় একদিনে সবকিছু বুঝে গেলি। যখন দেখলি ফ্যামিলির সবাই ছেড়ে চলে গেল তখন মনে হলো সবকিছু একসাথেই বুঝে গেলি। সামনে আরো কত পথ চলা বাকি আছে, আরো বুঝবি, এখন তো মাত্র শুরু। রিয়া কোনো কথা বলছে না, শুধু আমার পা জড়িয়ে ধরে কান্না করছে। আগে মায়া লাগতো কিন্তু এখন এসব দেখো মায়া লাগে না। আর ওর বাবা যদি ওরা ত্যায্যবদ্ধ করতে পারে তাহলে আমি ওকে ছাড়তে কেন পারবো না? তুমি আমার কোন বালের কি লাগো? তোমার মতো মেয়েকে ছাড়া আমি চলতে পারবো? রাধিকা আমার হাত ধরে বললো, প্লিজ লাদেন, মানুষ তো কত ভুলাই করে, কিন্তু তাকে একটা সুযোগ দিতে হয় যদি সে ভালো হয়ে যায়। আমি বললাম, দেখ রাধিকা, তুই ওর এই নিয়ে ওকালতি করতে আসবি না। রাধিকা আমার গাল টেনে বললো, তুমি আমার লোককে শোনা না, এমন করো না প্লিজ। আমি বললাম, লাথি খাবি কিন্তু সেরি। রাধিকা বললো, আমাকে মারতে পারবি তুই? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? আজকে আমার কথাটা একটু শোন। দেখ, আমি তোরে যদি বলি আমার পরিবার থেকে সবাই আমার উপর থেকে মুখ ফুতুলে নেয় তখন আমার কেমন লাগবে? আর তখন যদি একটা মানুষ পাশে থাকে যে আমাকে বোঝার মতো, তখন তো বেঁচে থাকার একটা মতো শক্তি খুঁজে পাওয়া যায়। আর ভুল করার পরেও একটা সুযোগ দেওয়া দরকার, যদি সে সবকিছু ভুলে ভালো হতে পারে। আর যদি সবাই ছেড়ে চলে যায় তখন কি হবে একটু চিন্তা করো। আমি বললাম, দেখ রাধিকা, তুই আমাকে যুক্তি দেখাবি না, আমি তোর থেকে কম বুঝি না। আমি এমন কোনো কাজ করবো না যার কারণে আমার পরিবার আমার উপর থেকে মুখ তুলে নেয়। রাধিকা আমার কানে কাছে মুখ নিয়ে বললো, আমি কিন্তু তোর বোনকে সবকিছু বলছি, আমার কারণে ওরা সবকিছু জানতে পারছে। এখন আমার কথা শোন নাকি শুনবি না? প্লিজ একটা সুযোগ দে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বল, আমি চিন্তা করে দেখবো। এখন আমার পা ছাড়তে বলো। রিয়া আমার পা ছেড়ে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলো, প্লিজ না করবেন না, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি বললাম, সবাই এসব বলে পরে দেখা যায় এই আগের মতোই। রিয়া বললো, এখন শুধু একটা সুযোগ দাও। আমি বললাম, বলছি তো, আমি চিন্তা করে পরে জানাবো, মন বললে চলে যাবো বাড়িতে, আবার যদি ইচ্ছা হয় থাকবো। রাধিকা বললো, চলো এখন। রাধিকার হাত ধরে বাইরে চলে গেলাম। বাইরে এসে রাধিকার কোনো প্রশ্ন করে নাই, ও রুমে চলে গেল, আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর মিষ্টি ভিতরে ঢুকলো। মিষ্টি ভিতরে এসে আমার পাশে বসলো আর বসে বললো, কিরে লাদেন, মন খারাপ তোর? আমি বললাম, আরে না, মন খারাপ হবে কেন, তবে আজকে কেন জানি ভালো লাগছে আমার। মিষ্টি বললো, রিয়া তোরে কিছু বলছিল? আমি বললাম, শুনে তুই কি করবি? মিষ্টি বললো, আরে বল না তুই। আমি বললাম, বলছি আমি যেন চাকরি ছেড়ে চলে যাই। মিষ্টি বললো, তো তুই কি বললি? আমি বললাম, কি আর বলবো, বলছে চিন্তা করে দেখি, তবে আমি চিন্তা করছি পালিয়ে চলে যাব, চাকরি আর করার ইচ্ছা নেই আমার। মিষ্টি বললো, তোর ইচ্ছে, তুই যেটা ভালো মনে করিস। আমি বললাম, মিষ্টি তোরে কিছু বলবো? মিষ্টি বললো, বলো। আমি বললাম, না থাক, এর থেকে বরং না বললে তুই মন খারাপ করবি। মিষ্টি বললো, আরে কি বলবি বল না, মন খারাপ করবো না। মিষ্টি দিকে তাকিয়ে বললাম, মাঝে মাঝে চিন্তা করি যেগুলো আমার চিন্তা ভাবনার বাইরে। মিষ্টি বললো, আমরা যা চাই তা আমরা পাই না, তবে যেটা আমরা কখনো চাই না সেটাই আমার সাথে হয়। আমি বললাম, আমি তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো মিষ্টি। আমার কথা শুনে মিষ্টি চুপ হয়ে গেল, ওর মুখে কোনো শব্দ নাই। হয়তো আমি হঠাৎ করে এসব কথা বলবো ও বিশ্বাস করে নাই, তবে আমি আজকে যা বলছি সিরিয়াস হয়ে বলছি। মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বললো, তুই আর মজা করতে সময় পাস না? সব সময় মজা করতে ভালো লাগে তোর? আমি বললাম, কিন্তু মিষ্টি। মিষ্টি বললো, আরে এসব মজা বাদ দে, এখন আমি কি বলে শোন। আমি জানি মিষ্টি আমার কথা বুঝতে পেরেছে, তবে আমার এখনো কারোর সাথে সম্পর্ক বলে আছে। মিষ্টি চুপ হয়ে গেল। আর কেউ কি চাইবে নিজের পায়ে নিজে কোড়াল দিতে? মিষ্টি বললো, কিরে লাদেন, কি চিন্তা করিস? আমি বললাম, কিছু না, তুমি বলো কি বলবি। মিষ্টি বললো, দেখো, আমরা আমাদের জীবনে কত ভুল করি, তবে সেই ভুল বুঝে যদি একটা সুযোগ পাই তাহলে তো আমরা ভালো হয়ে যেতে পারি। চাকরিটা তুই কর। আর রিয়ার অবস্থা তো দেখলি, আজকে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে তাহলে এই দোষ আসবে তোর ঘাড়ে। এখন হয়তো তুই কিছু লাগিস না, তবে কিছু হলে সবাই প্রথম কিন্তু তোর দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, বলবে তুই কি করছিলি। আমি বললাম, বুঝতে পারছি, আমি তোর কথা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, যা। মিষ্টি বলো, আজকে বিকালে চলে যাবি তাই তো? আমি বললাম, মিষ্টি বলো, আচ্ছা এখন বল তুই কি খাবি? আজকে তুই যা খেতে চাস আমি তাই খাওয়াবো, বল কি খাবি? আমি বললাম, সত্যি আজকে তুই খাওয়াবি? মিষ্টি বললো, বললাম তো, তুই বল কি খাবি? আমি বললাম, একটা চকলেট খাওয়া। মিষ্টি আমার কথা শুনে হাসি দিয়ে বললো, এত ছোট কিছু চাইলি, তারা তোর জন্য বিরিয়ানি অর্ডার করি। আমি বললাম, একদম মায়ের খাবি তোরে বলছি আমি। মিষ্টি বললো, না তারপরেও কাল তো তুই চলে যাবে। দরজা ঠেলে রাধিকা ভেতরে ঢুকে বললো, কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে? রাধিকাকে ভিতরে আসতে দেখে বললাম, রাধিকা চল সুইমিং পুলে যাই, বিকালে তো চলে যাবো, এখন একটু মজা করি। রাধিকা বললো, চল যাওয়া যায়, আর এখন তো গোসল করাই লাগবে। মিষ্টি দাঁড়িয়ে বললো, লাদেন তোরা যা, আমি যেতে পারবো না, তোরা তো আজকে বিকালে চলে যাবে, আমাকে সবকিছু রিপোর্ট করে বসকে দিতে হবে, কিছু মনে করিস না প্লিজ। আমি মিষ্টি হাত ধরে বললাম, যাবি না মানে? কাজ আছে পরে করবে, এখন চল। মিষ্টি বললো, প্লিজ লাদেন একটু বোঝার চেষ্টা করো, তবে কিছুক্ষণের ভিতরে কাজ শেষ করে আসছি আমি, যা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। রাধিকাকে নিয়ে সুইমিং পুলে নেমে গেলাম। ওখানে নামতে রাধিকা আমাকে প্রশ্ন করলো, লাদেন আজকাল দেখি তুই মিষ্টিকে বেশি গুরুত্ব দেস। আমি বললাম, ওকে গুরুত্ব দেবো না তো কাকে দেবো? তুই জানিস মিষ্টিকে আমি কতটা পছন্দ করি। রাধিকা বললো, দেখ লাদেন, এসব আগলা ভালোবাসা
এখন থেকে গেলে শেষ। আর এসব সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে, এজন্য বলি ওর সাথে যতটা সম্ভব দূরে থাক। তুই কিন্তু এটা ভুলে যাস না তোর বউ আছে। আমি বললাম দেখ রাধিকা, আর একবার এই কথা বললে তোর মাথা ফাটাবো কিন্তু আমি। বউ বলতে কোনো শব্দ নাই, আমি একা, আমার কাউকে লাগবে না। আর আমি কি খাল কেটে কুমির ঘরে নিয়ে আসবো? আমি কি এতটা উপকারে? রাধিকা বলো তুই কি বলতে চাস? আমি বললাম কিছু না, বাদ দে, আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? হঠাৎ করে রিয়া ম্যাডামকে এখানে দেখে আমি চুপ হয়ে গেলাম। এই মেয়ে এখানে কি করে? ভাবছিলাম একটু মজা করব, আর সব দিল শেষ করে। রাধিকা ম্যাডামের কথা শুনে বললো নামেন, আপনাকে না করছে কে? রাধিকার কথা শুনে রিয়া ম্যাডাম নেমে গেল। আমি এক কোণা চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম নেমে আমার সামনে চলে আসলো আর এসে বললো কি ব্যাপার, মন খারাপ হচ্ছে আপনার? আমি রিয়া ম্যাডামের দিকে তাকিয়ে বললাম আমার মন খারাপ নাকি শরীর খারাপ তা আমি আপনাকে বলতে বাধ্য নয়। রিয়া ম্যাডাম আমার হাত ধরে বলো প্লিজ লাদেন, আমাকে একটা সুযোগ দাও। আমি বললাম ম্যাডাম আমার হাত ছাড়েন বলছি, আর আমি এখন এখানে কোনো কাহিনী করতে চাই না। রিয়া ম্যাডাম আমার কথা শুনে আমার হাত ছেড়ে দিল, শুধু বললো যাবে তো? আমি বললাম ঠিক আছে যাবো, তবে আমাকে আমার মতো থাকতে দিতে হবে, কোনো রকম আমাকে বিরক্ত করবেন না। আর যদি আমার কাজে কোনো ভুল হয়ে থাকে তো আমাকে অফিস থেকে বের করে দিবেন। আমি কিন্তু যেতে চেয়েছিলাম না, এই রাধিকার কারণে যেতে হচ্ছে। যত বিপদে আছে সব খালি আমার উপর এসে পড়ে। রিয়া ম্যাডাম খুশি হয়ে বললো তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব এটা বলার বাইরে। তোমার অফিসে গিয়ে কোনো কাজ করতে হবে না, শুধু বসে থাকবে, আর কিছু করতে হবে না। মন চাইলে কাজ করবে আর না চাইলে নাই, তুমি চাকরি ছাড়তে পারবে না। আমি সুইমিং পুল থেকে উপরে উঠে বললাম সেটাই সময় দেখা যাবে। আমাকে উপরে উঠে দেখে রাধিকা বললো লাদেন এত তাড়াতাড়ি চলে যাবি? আমি বললাম থাকতে চেয়েছিলাম, কিন্তু মাঝে তৃতীয় ব্যক্তি এসে সবকিছু নষ্ট করে দিল। আচ্ছা তোরা থাক এখানে, আমি রুমে গিয়ে গোসল করে নেই। আমার কথা শুনে রিয়া মন খারাপ করে ফেললো, হয়তো আমাকে দেখে এখানে আসছিল। আমাকে কি বোকা পেয়েছে? ও যেটা বলবে আমাকে তাই করতে হবে। আমি এখন আমার মতো চলবো, কে কি বলবে তা শোনার সময় নাই আমার কাছে। রুমে গিয়ে গোসল করে বসে আছি, না আছে হাতে ফোন। এই রিয়ার কারণে আজকে আমি আমার ফোনটা দিয়ে দিলাম। এখন আমি কিভাবে সময় পার করব? কিছুই তো ভালো লাগছে না। কিছুক্ষণ বসে আছি, হঠাৎ দরজায় কে যেন টক টক করে আওয়াজ করলো। আমি দরজা খুলে দেখি রিয়া ম্যাডাম শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমরা সুন্দরবন আসার পর আজকে এই প্রথম আমি রিয়া ম্যাডামের সাথে দেখলাম। উনি চোখে কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা লিপস্টিক। তবে উনি তো এমনি সুন্দরী, তার উপর হালকা পাতলা মেকআপ করেছে, যেটাকে ওনাকে মারাত্মক সুন্দরী লাগছে। আমি ওনার দিকে তাকিয়ে আছি বলে রিয়া ম্যাডাম লজ্জা পেয়ে নিচে তাকিয়ে বললো এভাবে তাকিয়ে কি দেখেন? রিয়া ম্যাডামের কথা শুনে আমার হুঁশ ফিরে আসলো। আমি ওনার সামনে থেকে সরে গিয়ে বললাম জি বলেন, এখানে কি জন্য আসছেন? রিয়া ম্যাডাম একটা নতুন ফোনের বক্স আমার হাতে দিয়ে বলো এটা তোমার জন্য, আমার কারণে তুমি তোমার ফোনটা দিয়ে দিয়েছো। আমি বললাম সরি ম্যাডাম, এটা আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, আমি যাওয়ার সময় একটা কিনে নিয়ে যাবো। রিয়া ম্যাডাম আমার বিছানার উপর ফোনটা রেখে বললো আমি তোমাকে এটা এমনি দিচ্ছি না, আমার কারণে তুমি তোমার ফোনটা দিছো সেই হিসেবে দিলাম, আর এখানে তেমন কিছু নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। রিয়া ম্যাডাম বলো একটা কথা বলবো তোমাকে? আমি বললাম জি বলেন। রিয়া ম্যাডাম বলো শাড়িতে আমাকে কেমন লাগছে? আমি বললাম কেউ কেউ আছে শাড়ি বলে ভালো লাগে, আবার কেউ কেউ আছে শাড়ি বলে তাকে একদম বিশ্রী লাগে, সবাইকে শাড়িতে মানায় না। আর আপনি যদি চিন্তা করেন এসব করে আমার মন জয় করবেন তা হবে না। আমি তো আপনাকে ভালো করে চিনে গেছি যে আপনি সুযোগ পেলে পিছন থেকে ছুরি ঢুকিয়ে দেবেন, ভুল জায়গায় কখনো কোনো কিছু প্রয়োগ করবেন না। আমার কথা শুনে রিয়া ম্যাডাম মন খারাপ করে ফেললো, ওনার চোখে কোণে পানি চলে আসলো, আমি দেখতে পাচ্ছি। রিয়া ম্যাডাম কান্নার সুর নিয়ে বললো একবার একটা ভুল করে বুঝতে পারছি, আর এই ভুলের জন্য আমি আমার পরিবারকে হারালাম। একটা মেয়ের জীবনে সবকিছু শেষ হয়ে যায় যখন সে দেখে তার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে আমার নিজের দোষের কারণে এমন হয়েছে, তবে আমি তোমার কাছে অনুরোধ করে বলি এই কথাগুলো আর বলবো না। এসব শুনলে এখন আমার কলেজায় লাগে। মানুষ কি সবসময় একই অবস্থায় থাকে? হয়তো আমি ভুল করেছি, কিন্তু এখন তো আমাকে একটু সুযোগ দিবেন সেই ভুল ভাঙার জন্য। এই কথা বলে রিয়া ম্যাডাম চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম দাঁড়ান একটু। আমার কথা শুনে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে গেল আর বললো বলো। আমি বললাম আমি কিছুক্ষণ পর বেরিয়ে যাব, যদি আমার সাথে যেতে চান তো যেতে পারেন। আর বিকেলে আমরা কোনো হোটেলে থাকবো না, সরাসরি বাসায় চলে যাব। রাত হলে হবে সমস্যা নেই, বাসকে বলে দিবেন সবাইকে যেন সবার বাসায় পৌঁছে দেয়। রিয়া ম্যাডাম বললো বলছিলাম কি বিকেলে গেলে? আমি বললাম সমস্যা নেই, আপনারা বিকেলে যান, আমি একাই চলে যাব একটু পরে। এখানে আসছিলাম একটু ঘুরতে, আর এসে যে এতটা অত্যাচারের মুখোমুখি হবো তা জানতাম না। এখন এই জায়গাটা আমার কাছে একদম বন্দি বন্দি লাগছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে পারলেই হলো। আমার কথা শুনে রিয়া ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল। রিয়া ম্যাডাম যেতে রাধিকা ভিতরে ঢুকে বলো এতক্ষণ আমি দরজার আড়াল থেকে সবকিছু শুনছিলাম, তুই এটা করতে পারলি? উনি তোর জন্য এইভাবে সেজেছেন আর তুই? আমি বললাম দেখ ওর মতো অহংকারী মেয়েকে আমার দরকার নেই, আমার মন থেকে ওর জন্য সবকিছু উঠে গেছে, আমার এখন কিছু চাই না, আমি একাই ভালো আছি। রাধিকা বলো ধর তোরা বোঝালে তুই বুঝবি না, যা ইচ্ছা তাই কর, আমার কি। আর এখন কেন বা বের হবো? বিকালে বের হই। আমি বললাম আমি বলছি তো তোরা বিকেলে যা, কিন্তু আমি এখন চলে যাব, আমার এখানে একটু ভালো লাগছে না। রাধিকা বলো তোরা নিয়ে আমি আর পারি না। আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা কর, আমরা রেডি হয়ে আছি। আর দেখ কে এসেছে তোর সাথে কথা বলার জন্য। রাধিকার কথা শুনে আবির ভিতরে ঢুকলো। আবির এসে রাধিকার পাশে দাঁড়ালো। রাধিকা আমাকে বললো দেখ লাদেন ও আসলে তখন বুঝতে পারে নাই, আর তুই তো দেখলি ও যে। আমি বললাম বাদ দে, আমি কিছু মনে করি নাই, তবে কষ্ট এক জায়গায় লাগলো, ও ম্যাডামের হয়ে আমার গায়ে হাত তুললো। রাধিকা বলো তুই অত কম করিস নাই, ওকে লাথি। আমি বললাম আচ্ছা বোন আমার ভুল হয়ে গেছে, এখন কি আমার পা ধরে মাপ চাইতে হবে? যদি বলিস তো ধরতে পারি। এবার আবির বললো যা হয়েছে তার জন্য আমি তোর কাছে মাপ চাইছি, আসলে আমি ভুল
ভুল করে ফেলেছি আর তুই সব জায়গায় ঠিক ছিলি। ও তোর বউ ছিল, তুই তো যা ইচ্ছা তাই করতে পারবি, এটা তোর অধিকার। আমি বললাম আচ্ছা হয়েছে, এখন এসব বাদ দে, যা এখন গিয়ে রেডি হোক, কিছুক্ষণের ভিতরে বের হবো। আবির আমার কথা শুনে বের হতে রাধিকা মাথা নিচু করে বলল, প্রথম প্রেম আর এই পরিবার থেকে সবকিছু হয়ে গেছে, বিশেষ করে আজকে আমার কাছে এসে এত কান্না করছে, আমি কি বলবো বল। এজন্য আমি বললাম আরে আমি বুঝতে পারছি, তোর বলতে হবে না, বলছি না বাদ দে। আর ও তো নিজের ভুল বুঝতে পারছে, এখন এসব নিয়ে আমরা আর কোনো কথা না বলে ঠিক হবে। রাধিকা বলল আচ্ছা ঠিক আছে। আমি রেডি হয়ে সবকিছু গোছগাছ করে রুম থেকে বের হলাম, মনে মনে মিষ্টিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। রুম থেকে বের হয়ে ওদের জন্য অপেক্ষা করছি, দেখি ওরা কখন রুম থেকে বের হয়। কিছুক্ষণ পর ওরা সবাই রেডি হয়ে বের হয়ে গেল। রিয়াকে ভাবি আর রাধিকা হাত ধরে নিয়ে আসছে, মনে হচ্ছে যেন ওরা একটা পায়ে কিছু হয়েছে। এদিকে মিষ্টি গাড়ি নিয়ে এসে সবাইকে উঠতে বললো। আমি আবিরকে বললাম কি রে আবির, রিয়া ম্যাডাম আবার কি হয়েছে? আমার কথা শুনে আবির বলল তোর রুম থেকে যাওয়ার পর উনি নাকি পা মুছছে নিচে পড়ে গিয়েছিল, এখন ঠিক মতো হাঁটতে পারছে না। সবাই গাড়িতে উঠলো কিন্তু রিয়া ম্যাডাম যে উঠতে পারছে না এটা আমার নজরে আসলো। মনে মনে বললাম কেন যে এত ঝামেলা এসে আমার উপর পড়ে, এটাই বুঝি না, সব আমার কপাল। আমি রিয়া ম্যাডামের কাছে গিয়ে রাধিকাকে ইশারা করে বললাম স্যার ওনাকে। আমার কথা শুনে রিয়া ম্যাডামকে ও ছেড়ে দিল। আমি রিয়া ম্যাডামের হাত ধরে ওনাকে কোলে নিয়ে গাড়িতে তুলতে লাগলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিন্তা করছে এত কিছু হওয়ার পরও আমি কিভাবে ওনাকে কোলে নিলাম। আমি চাই না আমার সামনে কেউ মারা যাব, অন্তত মানুষের এই ভালোটুকু আমি চাই। ওনাকে গাড়িতে বসে আমি আবিরের পাশে বসলাম, আর রাধিকা শুধু আমার দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে। মন চাইছে ওর মাথা ফাটিয়ে দিতে কিন্তু পারছি না, এখানে সবাই আছে বলে। কিছুক্ষণের ভিতরে আমরা স্পিড বোর্ডের কাছে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে নিচে দাঁড়াতে রাধিকা বলল লাদেন ম্যাডামকে একটু বোর্ডে তুলে নিয়ে আয়, উনি তো হাঁটতে পারছে না। আমি বললাম আমি এখন আর পারবো না, তোর দরকার হলে তুই নে। আমার কথা শুনে হয়তো রিয়া একটু রেগে গেল, ও নিজে নিজে দাঁড়িয়ে বললো থাক রাধিকা লাগবে না, আমি একা একা যেতে পারবো। চলবে তো পরবর্তী পার্টটা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।